কোনো ব্যক্তি ছোট ছোট অপরাধ করে এবং আমরা তাকে সাপোর্ট করি, তাকে বাধা না দিই, তারপরে সে বড় অপরাধ ঘটাবে, এটা কমন ম্যাটার। ঠিক সেরকমই হয়েছিল এই আরজি কর হসপিটালের এই সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রয়ের সাথে। কারণ সঞ্জয় রয় সেই হসপিটালে থাকাকালীন এই ডক্টর মৌমিতা দেবনাথকে রেপ এবং মার্ডার করার আগেও এমন কিছু ঘটনা ঘটিয়েছে যে তাকে তার আগেই কিন্তু শাস্তি দেওয়ার দরকার ছিল। কিন্তু আমরা দিইনি, না পুলিশ দিয়েছে, না সেখানে কর্তৃপক্ষ দিয়েছে, না সেখানে সোসাইটি দিয়েছে, বলেই কিন্তু সে এত বড় ঘটনা ঘটালো। এখন আপনার মাইন্ড আসতেছে এর আগে কি করেছে। হ্যাঁ, অবশ্যই। কারণ সঞ্জয় রয় এমন একজন ক্রিমিনাল, সে ক্রাইম শুধুমাত্র এই অগাস্ট মাসের 8 তারিখে করেনি, এটা তার জীবনের সবচেয়ে বড় ক্রাইম ছিল। না, আমাদের ওই একজন বোন, ডাক্তার বোনকে সে যেভাবে হত্যা করলো, কিন্তু তার আগেও সে, আমি তো স্টার্ট করেছিলাম ছোট ক্রাইম দিয়ে, কিন্তু তার ক্রাইম গুলো ছোট ছোট ক্রাইম ছিল না। তাকে যদি শাস্তি আগেই দেওয়া হতো, তাহলে সে পরে এই 8 তারিখে এত বড় ঘটনা ঘটাতো না। ভালো করে বোঝার চেষ্টা করবেন। সেই হসপিটাল, আরজি কর হসপিটালের আরো অন্যান্য ইতিহাস রয়েছে ক্রাইমের। সেই ক্রাইমকে যদি আগে যদি বাধা দেওয়া হতো সেই আরজি কর হসপিটালের, শুধুমাত্র সঞ্জয় রয় নয়, সঞ্জয় রয়ের সাথে সাথে সেই আরজি কর হসপিটালের ক্রাইমের একটা হিস্ট্রি রয়েছে, যেটা অবশ্যই আমাদের জানা দরকার। আজকে আমি সেটা আপনাদেরকে বলতে চলেছি, এবং ভালো করে বোঝার চেষ্টা করবেন যে প্রতিবাদের কেন প্রয়োজন রয়েছে। প্রতিবাদ শুধু একটা ঘটনাকে ঘিরে নয়। কারণ আমাদের একজন বোন তো এই পৃথিবী ছেড়ে চলে গেল, আমরা চাই না যে এরকম আরো হাজার হাজার বোন ভবিষ্যতে শিকার হোক, বা আরো অনেক হয়তো বোনরা শিকার হয়েছে আমরা জানতে পারিনি, হয়তো সোশ্যাল মিডিয়ার সামনে আসেনি। অনেকের বডি হয়তো গায়েব করে দেওয়া হয়েছে, অনেককে হয়তো পুড়িয়ে দেওয়া হয়েছে, এভাবে অনেক খবর আসে, যেটা পরে জানতে পারে। অনেক খবর আমরা জানতেও পারি না। আসলে শুরু হয় 2016 থেকে সঞ্জয় রয়ের হিস্ট্রি, যেটা আমরা জানতে পারি। সঞ্জয় রয় একজন কুকার হিসেবে কাজ করে এই আরজিকর হসপিটালে। হ্যাঁ, অ্যাজ এ কুকার, নট অ্যাজ এ ভলেন্টিয়ার। প্রথমে সে কিন্তু অ্যাজ এন ভলেন্টিয়ার সেখানে কিন্তু যোগদান করে নাই এই আরজিকর হসপিটালে। সে প্রথমে কুকার হিসেবে যোগদান করেছিল 2016 সালে, রান্না করার জন্য, রাঁধুনি হিসেবে। সেখান থেকে 1 বছর, 2016-তে কিছুদিন রাঁধুনি হিসেবে কাজ করার পর সে সেখান থেকে পালিয়ে যায়, গায়েব হয়ে যায়। কোথায় যায় কেউ জানে না। হঠাৎ করে 2019 সালে, এবং এটাও বলে দিই 2016 সালে অলরেডি সে একবার বিবাহ করেছিল, তার স্ত্রী তাকে ডিভোর্স দিয়ে চলে গেছিল। তার পরিবারে তার মা ছিল, তার বোন ছিল। 2019 সালে যখন সিভিক ভলেন্টিয়ার নিয়োগ করা হয় কলকাতা পুলিশের মাধ্যমে, সে অ্যাজ আ সিভিক ভলেন্টিয়ার কিন্তু জয়েন করে নেয়। এবং দুঃখের বিষয় যে তার কিন্তু পেছনে যে একবার তার আগে যে সে তার স্ত্রীকে ডিভোর্স দিয়েছিল, সেই পক্ষের প্রথম স্ত্রী কিন্তু তার নামে কেস ফাইলও করেছিল থানাতে। তা সত্ত্বেও কোনো একজন ব্যক্তিকে যখন সিভিক ভলেন্টিয়ার পদে নিযুক্ত করবে কর্তৃপক্ষ, তখন তার দেখা উচিত ছিল যে তার ব্যাকগ্রাউন্ডটা কেমন আছে, তার ব্যাকগ্রাউন্ডে কোনো কেস আছে কিনা। কিন্তু কেস থাকা তো সত্ত্বেও তাকে কিন্তু সিভিক ভলেন্টিয়ার পদে তাকে জয়েন করানো হয়। সে প্রথমে অ্যাজ আ ডিজাস্টার, অ্যাজ আ সিভিক ভলেন্টিয়ার ডিজাস্টার ম্যানেজমেন্ট অফ গ্রুপে সে জয়েন করে, এবং পরে সে নিজের মানে পোস্টকে শিফট করে ওয়েলফেয়ার সেলে। কারণ সে জানতো যে ওয়েলফেয়ার সেলের আন্ডারে থাকে হসপিটাল, এবং তার এটা প্ল্যান ছিল যে হসপিটালের এরিয়ায় যদি আমি থাকি, তাহলে কিন্তু আমার বেতন, যে বেতন আমি পাবো, সেই বেতন ছাড়াও কিন্তু আমি আরো অন্যান্য বিভিন্ন চারপাশ থেকে কিন্তু ইনকাম করতে পারবো, যেটা সে করতো অ্যাজ এ ব্রোকার। কারণ হসপিটালে সে যখন ডিউটি করতো, তখন সে বিভিন্ন হসপিটালে সিট দেওয়া মানুষকে, এবং সেখান থেকে কিছু আর্ন করতো, আরো অন্যান্য বিভিন্নভাবে সে কিন্তু ইনকাম মানে তার হয়ে যেত। কিছুদিন পর সে সিকিউরিটি গার্ড হিসেবে কিন্তু সেখানে কাজ করে। মানে যেহেতু সে সিভিক ভলেন্টিয়ার ছিল, বাইরে ডিউটি থাকতো বা আরো অন্যান্য জায়গায় থাকতো, কিন্তু সেই আরজিকর হসপিটালের যে ছাত্র পরিষদ ছিল আমাদের রানিং দলের, রানিং পার্টি, এবং সেখানে ছাত্র পরিষদের যে নেতা ছিল, যে প্রধান ছিল, তার সঙ্গে তার ভালো একটু মানে মেল হয়ে যায়। সে ভালোই চামচাগরি করে, এবং সে চামচাগরি করে কিন্তু সে সিভিক ভলেন্টিয়ার ডিজাস্টার ওই গ্রুপ থেকে কিন্তু নিজেকে ওয়েলফেয়ার সেলে কিন্তু ট্রান্সফার করিয়েছিল। ঠিক সেরকমই এখানেও কিন্তু একটু নিজেকে প্রমোশন করালো, এবং সে আরজিকর হসপিটালের তাকে এমার্জেন্সি মেন গেটে সে ডিউটি পেয়ে গেল। মানে সে যেখানে ইচ্ছা যেতে পারে, এমার্জেন্সি ঢুকতে পারে, বেরোতে পারে। মানে এরকম একটা জিনিস, মানে তার সাহসটা দিনকে দিনকে দিন কিন্তু বেড়েই চলছিল। কারণ কি, তার পেছনে হাত ছিল, এটা বুঝতে হবে। এবং তারপরে কিন্তু 2020 সালে তাকে একটা ব্যারাকও দেওয়া হয়। আসলে
ব্যারেক একমাত্র সে অফিসারকে দেওয়া হয়, একটা ইম্পর্টেন্ট অফিসারকে, উঁচু পদের অফিসারকে, যাতে সেখানে সে ওই অফিসার থাকতে পারে। কিন্তু একজন সিভিক ভলেন্টিয়ারকে ব্যারেক যে কেন দেওয়া হলো সেটা সেই কর্তৃপক্ষই জানেন। অথচ সেই ব্যারেকটা কার ছিল? এএসআই অনুপ দত্তের। উনি এএসআই অনুপ দত্ত ওখানে থাকতেন। ওই এএসআই অনুপ দত্তের ব্যারেকটা ইউজ করছিল, মানে যাকে দেওয়া হয়েছিল এই সঞ্জয় রয়কে, পার্সোনাল ব্যারেক সেই হসপিটালের মধ্যে। সে সেখানে নিজের আরামসে সে জীবন কাটাচ্ছিল। এবং এভরিডে সে 5 লিটার তেলও পাচ্ছিল, 12,000 টাকা মাইনে পাচ্ছিল, এবং অ্যাজ এ ব্রোকার বিভিন্ন আউটিং কমার্স হসপিটাল থেকে কিন্তু করে নিতে পারছিল। তারপরে কি হয় 2021 সালে এবং তার জীবন কিন্তু মানে মজায় মজায় চলছিল, ইনকাম ইনকাম, এবং সেখানে লোকাল যেসব নেতা ছিল তাদের সাথে ভালো মেল, কলেজের প্রিন্সিপালের সাথে ভালো মেল, এবং যে কর্তৃপক্ষ ছিল লোকাল এএসআই তার সঙ্গে ভালো মেল। মানে একটু চামচাগিরি সে ভালো করতে পারতো, যাতে সকলকে সে নিজের হাত করে নেয়, এরকম একটা মেন্টালিটির সে ব্যক্তি ছিল। 2021 সালে কি হয়, 2021 সালে কিন্তু সন্দীপ ঘোষ, যিনি প্রেজেন্ট প্রিন্সিপাল এই কলেজের ছিলেন, এই আরজি কর হসপিটালে, 2021 সালে তিনি জয়েন করেছিলেন অন্য একটা কলেজ থেকে। এবং তার নামে কিছু প্রবলেম হয়েছিল, ওনার এগেনস্টে কিছু কমপ্লেন করা হয়েছিল অন্য কলেজে, সেখানে ওনাকে ট্রান্সফার করে এই কলেজে দেওয়া হয়েছিল। এবং আখতার আলী, যিনি ডেপুটি সুপারিনটেন্ডেন্ট এই কলেজের আরজি কর হসপিটালে 16 বছর ধরে যিনি ডেপুটি সুপারিনটেন্ডেন্ট ছিলেন, উনি ওনার কথা মোতাবেক উনি বলছেন যে এই প্রিন্সিপালের সাথেও কিন্তু সঞ্জয় রয়ের একটা ভালো সম্পর্ক ছিল। অর্থাৎ এই কলেজকে ঘিরে এবং এই কলেজের চারপাশকে ঘিরে, মানে যেখানেই সঞ্জয় রয় থাকতো সেখানে যারাই তার একটু উঁচু লেভেলে ছিল সকলে কিন্তু সহজেই কিন্তু হাত করে নিতে পারতো। মানে তার একটা ভালো কোয়ালিটি ছিল আর কি। এবার এই ভালো কোয়ালিটিতে সে কিন্তু সে কিভাবে নিজের জীবনে খারাপ মানে ভাবে ইউজ করছে সেটা দেখে যায়। এবং সবচেয়ে বড় ব্যাপার, এই সিভিক ভলেন্টিয়ার কি করতো, নিজের টি শার্টে কিন্তু লিখতো কলকাতা পুলিশ, নিজের বাইকে লিখতো কলকাতা পুলিশ, যাতে সকলে তাকে ভয় পায় এবং কেউ তাকে বাধাও দিত না। তার ওপরের লেভেলে যারা পুলিশ অফিসার ছিলেন তারাও তাকে বাধা দিতেন না, বলতেন ঠিক আছে চালিয়ে যা, কারণ তার হাত ভালো ছিল, যে প্রিন্সিপালের সাথে ভালো হাত, এএসআই সাথে ভালো হাত, এবং সে রানিং পার্টির যে নেতা তাদের সাথেও ভালো হাত। উনাকে বাধা খেতে, বাধা হলে কেউ নেই, উনি মানে সেই ব্যক্তি যা ইচ্ছা তাই করতো সঞ্জয় রয়। কিন্তু এবং কি হয়, তার জীবন ভালোভাবে কাটতে থাকে। 2020 সালে সে কিন্তু আবার একটা বিবাহ করে, একটা বিয়ে করে, এবং তার কিছুদিনই পর ঝামেলা ঝঞ্ঝট শুরু হয়। সে টর্চার শুরু করে, যেভাবে সে প্রথম স্ত্রীকে মারধর করতো এই স্ত্রীকেও সে মারধর শুরু করে, এবং মারধর টর্চার এতটাই করে যে তার স্ত্রী 3 মাসের প্রেগনেন্ট ছিল, সেই প্রেগনেন্ট অবস্থায় সেই স্ত্রীকে লাথ মারে, এবং তার সেই ভেতরে যে পেটে যে বাচ্চা ছিল সে বাচ্চা কিন্তু নষ্ট হয়ে যায়। তার মাদার ইন ল এবং তার ওয়াইফ যখন আহ, থানায় যখন কমপ্লেন করে, সেই থানায় যখন কমপ্লেন করে তখন তারা সেই কমপ্লেন নেয়, এবং কোনো কাজ তার এগেনস্টে থানা বা পুলিশ এমন কিছু মানে অ্যাকশন নেয় না। সে কোনো করে ছাড়া পেয়ে যায়, মানে তাকে মানে সে একটা মানে ডন আর কি ধরতে গেলে। মানে কলকাতার আরজিকর হসপিটালের এলাকায় যদি ছোটখাটো ডন যদি বলা হয়, মানে এই সঞ্জয় রায়, মানে সে যা করবে করতে পারবে, কোনো প্রবলেম নেই, সে জানতো যে আমি যা করব আমার কোনো সমস্যা হবে না, আমাকে কেউ না কেউ বাঁচিয়ে নেবে, এরকম একটা মেন্টালিটি তার হয়ে গেছিল। এবং তার কিছু হয় না, কিছুদিন পর দুঃখের বিষয় সে প্রথম স্ত্রীটা কিন্তু মারা যায়। অথচ এই সঞ্জয় রায়ের কিন্তু কোনো শাস্তি বা কোনো কিছু কিন্তু হয় না। এভাবে 2023 শেষে নিজের জীবন আরামসে কাটাতে থাকে। 2023-এর জুন মাসে কিন্তু একটা সমস্যা হয় কি প্রিন্সিপালের সাথে, না কার সাথে, 2023 সালে যিনি সন্দীপ ঘোষ যিনি প্রিন্সিপাল ছিলেন উনার কিন্তু সময় ঠিক চলছিল না। উনার এগেনস্টে কিন্তু বিভিন্ন প্রতিবাদ চারপাশ থেকে মানে ছাত্ররা করতে থাকে, এবং ছাত্ররা এবং সেখানে আরো অন্যান্য ব্যক্তিরা প্রোটেস্ট করে তার বিরুদ্ধে, যে উনি বিভিন্ন মানে মানি লন্ডারিং বা বিভিন্ন ফ্রডের কাজ করতেন, কারণ যে বিল্ডিং কনস্ট্রাকশন এবং অন্যান্য যে কাজ সেই আরজি কর হসপিটালকে ঘিরে হতো সেই টাকা তিনি উনি ফ্রড করেছিলেন। এবং বডি পার্টসও তিনি বিক্রি করতেন, কারণ হসপিটাল থেকে যে বিভিন্ন কিডনি বা অন্যান্য বডি পার্টস তিনি কিন্তু বিক্রি করে আহ, মানে খারাপ দিকে 2 নম্বরই পয়সা তিনি টাকা পয়সা ইনকাম করতেন। এবং তারপরে যে বায়োমেডিকেল পার্টস, মানে ইনজেকশন বা মাস্ক বা অন্যান্য গ্যাস, বিভিন্ন জিনিস যেগুলো একবার ইউজ করা হতো কিন্তু সেগুলোকে আর কিন্তু ইউজ করা যাবে না, সেগুলোকে আমাদের কর্তৃপক্ষের মাধ্যমে একটা টিম থাকতো, তারা বিভিন্ন জায়গায় সেগুলোকে নষ্ট করতো। কিন্তু এই ডক্টর কি করতেন, এই সন্দীপ বস, সেগুলোকে কিন্তু একত্রিত করে তিনি আবার রিইউজ করাতেন এবং বিভিন্ন জায়গায় বিক্রি করতেন, এবং সেখান থেকে ভালো ইনকাম কিন্তু সেখান থেকে করতেন। এবং সেখানে ছাত্ররা এবং আরো অন্যান্য যারা এই বিষয়টা জেনে গেছিল তারা কিন্তু প্রোটেস্ট করেছিল এই বিষয়ে, এবং তার বিরুদ্ধে কিন্তু কেস ফাইলও হয়েছিল। এমনকি যার নাম কিছুক্ষণ আগে আমি বললাম, যে আখতার আলী, ডেপুটি
সুপারিনটেন্ডেন্ট যিনি ছিলেন উনি কিন্তু একটা লম্বা ফাইল তৈরি করেছিলেন এই প্রিন্সিপালের বিরুদ্ধে। এই প্রিন্সিপাল যে কি কি ধান্দা, কি কি অন্যায় কাজ যেগুলো করতেন সেগুলোর এগেনস্টে কিন্তু হাইকোর্ট বা বিভিন্ন জায়গায় কিন্তু কমপ্লেন, এমন ইভেন আমাদের মমতা ব্যানার্জিকেও কিন্তু পার্সোনাল চিঠি লিখেছিলেন ওনার ওই নোংরামির জন্য। বাট ওনার বিরুদ্ধে তো কোনো অ্যাকশন নেওয়াই হয় না, বরং এই আখতার আলীকে ট্রান্সফার করে দেওয়া হয়। মানে যিনি সত্যের হয়ে মিথ্যার বিরুদ্ধে লড়ছিলেন, যিনি সেইখানে দুর্নীতি হসপিটালে যে দুর্নীতি হচ্ছিল, যে অন্যায় কাজ করছিল, যিনি ফ্রন্ট থেকে লিড করছিলেন, ওনাকে কিন্তু সেখান থেকে সরিয়ে দেওয়া হয়। তারপরে কি হয়, অনেক ছাত্ররা প্রোটেস্ট করছিল সেই প্রিন্সিপালের বিরুদ্ধে। যেসব ছাত্ররা প্রোটেস্ট করছিল তাদেরকে আবার ফেল করে দেওয়া হতো। এভাবে কিন্তু ছাত্রদের কমপ্লেন রয়েছে। তাদেরকে ইন্টার্নশিপ সার্টিফিকেটও দেওয়া হতো না, মানে যাতে তারা রেজিস্ট্রেশন করতে না পারে বা পরে এক্সামে না বসতে পারে। মানে একটা গুন্ডাগার্দি, একটা বিশাল মানে একটা মানে গায়ের জোর মানে সেখানে চলছিল, দাদাগিরি যেটাকে বলা হয়। প্রিন্সিপালও সেটা করছিল। এদিকে 2024 একটা ঘটনা ঘটে, মানে 2024 মার্চ মাসে কি হয়, একজন মহিলা তার সন্তানকে নিয়ে আসে ডক্টর দেখানোর জন্য এই আরজিকর হসপিটালে। এবং সেই মহিলাটার দিকে নজর কিন্তু এই সঞ্জয় রয়ের পড়ে। ও দেখে বেশ মহিলাটা দেখতে ভালো, এবং তার দিকে সে মানে নিজের কুপ্রবৃত্তির প্রকাশ করে এবং তাকে হেল্প করে আর কি, যে তোমার কোনো টাকা পয়সা লাগবে না, আমি তোমাকে হেল্প করব, আমি তোমার ছেলে যা কিছু প্রয়োজন সবকিছু দেবো। হসপিটালে তাকে অ্যাডমিশন মানে অ্যাডমিট করে দেয়, এবং তার মেডিসিন, ইভেন তার মেডিসিন পর্যন্ত সে কিনে দেয়, এবং প্রেসক্রিপশন থেকে তার নাম্বারটা কিন্তু চুরি করে নিয়ে নেয়। মহিলাটি বেচারি সাধারণ মহিলা, তিনি বাড়ি চলে যাওয়া, ভাবলেন হ্যাঁ কোনো একটা ভালো মানুষ আমার হেল্প করলো, কিন্তু তা নয়। পরে সে সঞ্জয় ঘোষ থেকে পার্সোনাল ফোন করে ব্ল্যাকমেল করে এবং নোংরা মেসেজ করে, আজে বাজে কথাবার্তা, মানে তাকে বলে, তাকে নিজের কাছে ডাকার চেষ্টা করে এবং তাকে ফোর্স করে যে আমার কাছে এসো, আমাকে দেখা করো, না তো কিন্তু তোমার অবস্থা খারাপ হবে, তোমাকে আমি ছাড়বো না, এরকম। পরে কিন্তু সেই মহিলাটি কিন্তু সেই লোকাল লালবাজার পুলিশ স্টেশনে কিন্তু কমপ্লেন জানায়। পুলিশ সঞ্জয় রায়কে ডাকে, তার মোবাইল চেক করে, এবং সে ধরা পড়ে যে হ্যাঁ, তার মোবাইলে কল কল রয়েছে, মেসেজ রয়েছে, সবই রয়েছে। তার সত্ত্বেও কিন্তু পুলিশ যায় না, তার এগেস্টে কোনো কিছু করে না। কারণ এই যে বললাম, আরজি কোর হসপিটাল এবং সে এলাকার সে একজন ডন। ডন না বললে কি, ডন না হলে কি তাকে তার এগেস্টে কোনো কমপ্লেন হতো না? অথচ পুলিশ তাকে ছেড়ে দেয়। বোঝার চেষ্টা করুন সে কত বড় ক্রাইমটা, যে 8 আগস্ট 8 অগাস্টে 9 আগস্ট ভোরবেলায় যে ক্রাইমটা সে করেছে। যদি এই যে পেছনে ক্রাইম গুলো যে করলো, এই সময় যদি তাকে যদি ধরা হতো, সে যদি এই ক্রাইম গুলো করার জন্য উপযুক্ত শাস্তি পেত, তাহলে কিন্তু 9 তারিখে ঘটনাটা ঘটতো না। ঠিক আছে, তো তাকে কিন্তু সেই, যাই হোক, একটা লাভ হয় যে সে মহিলাটিকে আর সাঁতায় না। ঠিক আছে, তারপরে কিছুদিন পরে, কিছুদিন পরে, ওই ঘটনাটা ঘটার ঠিক কিছুদিন পরে, মানে ওই ঘটনা বলতে ওই যে মহিলাটিকে ফোনে ফোনে নোংরা মেসেজ করে, এবং সে মহিলাটি কমপ্লেন জানায়, এবং সেই মহিলাটিকে সে মেসেজ করা বন্ধ করে, কিন্তু তার কিছুদিন পরে সে একটা ফিমেল ডক্টরের সঙ্গে মিসবিহেভ করে আরজিকর হসপিটালে, এবং খারাপ ব্যবহার করে। তখনও কিন্তু তার এগেনস্টে কেস হয়, তখনও তার কিছু সমস্যা হয়, মানে তার এগেনস্টে কোনো প্রবলেম, তার এগেনস্টে কোনো কিন্তু কেস বা কোনো কিছু হয় না, তাকে কোনো শাস্তিও দেওয়া হয় না। তারপর সে 5 অগাস্ট সে একটা কাজে কিন্তু বাইরে যায়। 8 অগাস্ট কিন্তু সে ফিরে আসে। 8 অগাস্টে ফিরে আসার পর সে কিন্তু আরজিকর হসপিটালে 10টার সময় সকালে আসে, এবং তার একটা পেশেন্ট নিয়ে আসে, একটা পেশেন্টকে সে হাসপাতালে অ্যাডমিট করায়। সে পেশেন্টটা ছিল তার একটা বন্ধু, সিভিক ভলেন্টারি কেউ আর কি। তো এবং অ্যাডমিশন করানোর পর সে বাড়ি চলে যায়, আবার রাত্রিতে আসে 8 অগাস্ট রাত 1টার সময়, যখন তার সেই অপারেশন থিয়েটারে ওটিটিতে যখন সেই পেশেন্টটা ছিল, কোন একটা সার্জারি তার হচ্ছিল, সে বাইরে, সেই বন্ধুটা সেও সিভিক ভলেন্টিয়ার, অর্থাৎ সেই বন্ধু সিভিক ভলেন্টিয়ার এবং সে নিজে, দুজনে বসে আর কি হসপিটাল ক্যাম্পাসের বাইরে সে মানে ড্রিঙ্ক করে, তারা মদ খায় দুজন মিলে। এবং মদ খেতে খেতে হঠাৎ তাদের মাইন্ড আসে, চলো আমরা একটু এনজয় করে আসি। এবং দুজন মিলে সামনেই সেখান থেকে সোনারগাছি রেড লাইট এরিয়া, সে রেড লাইট এরিয়াতে সেখানে যায়, এবং রেড লাইট এরিয়াতে গিয়ে সেই তার বন্ধুরা যে সঙ্গে ছিল সে ভিতরে ঢুকে, এবং সে বাইরে দাঁড়িয়ে থেকে বিভিন্ন মহিলাদের সঙ্গে খারাপ আচরণ করে। এবং সেখান থেকে হয়ে যাওয়ার পর তারপর আরেকটু দূরে আরেকটা রেড লাইট এরিয়া আছে, আবার কিছু ঘোরাঘুরি কর, একটু রাত্রে ঘোরাঘুরি করার পর আবার সেখানে যায় চেতলা বলে জায়গা। সেখানেও সেই তার বন্ধুটা সিভিক ভলেন্টিয়ার, সে ভিতরে যায়, রেড লাইট এরিয়ার ভিতরে ঢুকে সে বাইরে রাস্তায় দাঁড়িয়ে একটা মহিলাকে টাকা পয়সা দিয়ে সেই মহিলার মানে কিছু জঘন্য ছবি, কিছু ভিডিওগ্রাফি, মানে ন্যাকেড ফটো ভিডিও তার কাছ থেকে নেয় নিজে মোবাইলে ইউজ করার জন্য, দেখার জন্য। এবং সেই এরিয়া থেকে সেই সিভিক ভলেন্টিয়ার বন্ধুটা কিন্তু বাড়ি চলে যায়। এই সঞ্জয় রয় কিন্তু সেখান থেকে সোজা হসপিটালে আসার চেষ্টা করে, এবং হসপিটালে আসার আগে সে আবার ড্রিঙ্ক করে এবং সেই নোংরা ভিডিওগুলো সে দেখে।
তারপরে তার মানে শয়তানি আকাঙ্ক্ষা আরো বেড়ে যায়। সে সোজা এন্টার করে হসপিটালের গেটে 3:50 কিন্তু 3:45 বা 50 সঞ্জয় রয় সে আরজিকর হসপিটালের মেন গেটে কিন্তু প্রবেশ করে। মেন গেটে যখন প্রবেশ করে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে আমরা দেখতে পাই বা দেখতে পেয়েছি আর কি, এসছে বাইরে। সেই সময় কিন্তু ভেতরে আমাদের ওই বোনটা মৌমিতা দেবনাথ, ওনার কিন্তু 36 ঘন্টার শিফটের ডিউটি চলছিল। মানে যেহেতু এর প্রথমে নিট কমপ্লিট করার পর এমবিবিএস কোর্স 5.5 বছর করার পর এমডি কোর্স থেকে তিনি এমডি কোর্স করছিলেন, লাস্ট ইয়ার ছিল, মানে আরেক বছরের মধ্যে তিনি এমডি কমপ্লিট করে নিতেন। তিনি বুকের ডাক্তার ছিলেন এবং ওনাদের একটু বেশি চাপ থাকে আমাদের ভারতবর্ষে যারা পিজি বা এমডি করে কন্টিনিউয়াসলি সারা দিন রাত কাজ করতে হয়, মাঝে মধ্যে একটু রেস্ট তারা সেই তাদের সেই কাজের মাধ্যমে তাদেরকে রেস্ট নিতে হয়। তো 36 ঘন্টা তিনি ওই হসপিটালে ছিলেন, 36 ঘন্টার ডিউটি ছিল ওনার মৌমিতা দেবনাথের, এবং ওর মধ্যে ওনাকে ওখানে বিশ্রাম করতে হতো, সেখানে আরাম করতে হতো। সেই কারণে উনি মোটামুটি রাত্রে যখন প্রায় 2টো বা 2:30 বাজে সেই মুহূর্তে তিনি সেখানে ভেতরে প্রবেশ করেন। তার আগে একটা ঘটনা ঘটেছিল, তিনি 11টার সময় তার মাকে ফোন করেন, মাকে ফ্যামিলিকে ফোন করেন যে হ্যাঁ ভালো আছি। ফ্যামিলি ভালোভাবে তার সঙ্গে কথাবার্তা বলে, কোনো সমস্যা কোনো কিছু হয় না। তারপরে তার দুজন যে জুনিয়র ডক্টর ছিল তার সাথে একটা সিনিয়র ডাক্তারের সঙ্গে দুজন জুনিয়র ডাক্তার থাকে। সেই দুজন জুনিয়র ডক্টর তার সাথে মানে খাবার দাবার সেই সেমিনার রুমে গিয়ে আর কি সেখানে একসঙ্গে খাবার খান। আর সে সময় কিন্তু জ্যাভলিন থ্রো, আমাদের নীরাজ চোপড়া জ্যাভলিন থ্রো লাইভ চলছিল, সেটা ওনারা দেখছিলেন। এবং সেটা দেখার পর সঙ্গে যে দুজন জুনিয়র ছিল, অর্ক এবং আরেকজন, বেশ নাম ছিল মনে মনে পড়ছে না, নামটা আমি নিচে ডিসক্রিপশন লিখে দেবো। তো সেই দুজন তার সঙ্গে খাবার খাওয়ার পর ওই দুজন কিন্তু সেখান থেকে চলে যায়। মৌমিতা দেবনাথ ওই বোনটা কিন্তু সে রুমে সেমিনার হলে কিন্তু একাই থেকে যান এবং সেখানে স্টাডি বা একটু আরাম করেন। তারপরে কিন্তু সেখানে ব্ল্যাঙ্কেট ঢাকানে তিনি ঘুমিয়ে পড়েন। ঠিক 3:50 পর 4:03 এই সঞ্জয় রয় কিন্তু সোজা হসপিটালে ঢুকে, হসপিটালে ঢোকার পর চারিদিকে খোঁজাখুঁজি করে, যেটা সিসিটিভিতে দেখা যায় যে এই রুমে ঢুকে ওই রুমে ঢুকে মানে দেখে আর কি যে কাকে আর স্বীকার করবো। এবং ফাইনালি সে সেমিনার রুমে 4:03 ঢোকার পর সেখান থেকে 4:40 সেখান থেকে সে বেরিয়ে যায়। এবং যখন ঢুকে তার গলায় একটা হেডফোন ছিল, ব্লুটুথ হেডফোন, এবং যখন বেরোয় তখন হেডফোনটা ছিল না বলে কিন্তু সিসিটিভিতে পুলিশ দেখতে পায় যে হেডফোনটা তারই। এবং সে কিন্তু সেখান থেকে পালায় না। রেপ এবং মার্ডার করার পর সে তার যে ব্যারেক ছিল রুমে সেখানে আরামসে কাপড় চোপড়কে ধুয়ে সেখানে ঘুমিয়ে পড়ে। এবং সকালে 6:30টার সময় যখন একটা জুনিয়র ডাক্তার যখন ভেতরে ঢুকে তখন দেখে যে তার এরকম অবস্থা, সে চিৎকার চেঁচামেচি শুরু করে। এবং তারপরে আরো অনেকে কিন্তু সেই রুমে সকলে কিন্তু ঢুকে যায় বলে এভিডেন্স আর ফিঙ্গারপ্রিন্ট সেখান থেকে সব চলে যায়। কারণ হচ্ছে একটা সেমিনার হল, সেখানে বিভিন্ন বহু মানুষ যখন ঢুকে যায় সেখান থেকে যে ফিঙ্গারপ্রিন্ট, অনেক ফিঙ্গারপ্রিন্ট চলে আসে, অনেক এভিডেন্স কিন্তু নষ্ট হয়ে যায়। এবং পুলিশ এসে কিন্তু সেই সঞ্জয় রায়ের ব্লুটুথ কানেকশন যখন চেক করে সিসিটিভি দেখে সঞ্জয় রায় ঢুকেছিল এবং বেরিয়েছিল, এবং ব্লুটুথ যখন কানেক্ট করার চেষ্টা করে তার ফোনের সঙ্গে ব্লুটুথ কিন্তু কানেক্ট হয়ে যায়। এবং সার্চ হিস্ট্রিও তার ফোনে দেখে যে তার সার্চ হিস্ট্রি শুধু খারাপ ভিডিও, খারাপ ফুটেজ, মানে সে সারাদিন শুধু ওইগুলোই দেখে। এবং যে ওই রেড লাইট এরিয়া থেকে যে ভিডিও নিয়েছিল সেগুলো কিন্তু তার ফোনে সব দেখা যায় এবং তাকে পুলিশ অ্যারেস্ট করে। তারপর থেকে কিন্তু আমরা সকলে দেখছি যে যেভাবে আস্তে আস্তে প্রোটেস্ট শুরু হয় এবং কি হয়, প্রোটেস্ট গোটা ভারতবর্ষ জুড়ে ছড়িয়ে পড়ে। আহ, একটা জিনিস তাহলে ভেবে দেখুন যে সে সঞ্জয় রয় কিন্তু ক্রাইম কিন্তু প্রথম থেকে করে আসছে। ক্রাইম কিন্তু সে তার আগেও করেছে 2 থেকে 3 বার 4 বার। তখন যদি তার ক্রাইমকে আটকানো যেত, সেই ক্রাইমের শাস্তি যদি তাকে দেওয়া হতো, তাহলে কিন্তু এত বড় ঘটনাটা কিন্তু এখন ঘটতো না। তাহলে কিন্তু এই বোনটা কিন্তু মারা যেত না। তাকে সাহসটা তার এত বড় এই কারণে হয়েছিল কারণ সে পেছনে অলরেডি অনেক ক্রাইম করেছিল। সে ভাবছিল যে আমি যা করবো আমার কেউ কিছু করতে পারবে না। তার মেন্টালিটি ওভাবে তৈরি হয়েছিল যে আমি ডন, এবং আমি যা কিছু করবো, আমি অপরাধ করবো, আমাকে কেউ না কেউ বাঁচিয়ে নেবে, আমার কোনো শাস্তি হবে না, কারণ সে অলরেডি অনেকবার বেঁচেছে। এবং তারপরে আমরা তো দেখতে পাই যে গোটা ভারতবর্ষ জুড়ে কিন্তু ক্রাইম, এই ক্রাইমের বিরুদ্ধে কিন্তু প্রোটেস্ট চলছে। তাহলে প্রোটেস্টটা কেন চলছে? সঞ্জয় রয় তো ধরা পড়ে গেছে। আরেকটা ভুল যেটা আমাদের গভর্নমেন্টের দ্বারা হয়েছে, যে এই যে প্রিন্সিপাল যিনি ছিলেন সন্দীপ ঘোষ, উনি রিজাইন চেয়েছিলেন। উনি রিজাইন দেওয়ার জন্য কিন্তু অ্যাপ্লিকেশন করেছিলেন। হয় রিজাইনকে অ্যাকসেপ্ট করা উচিত ছিল, না তো তাকে ডিনাই করা দরকার ছিল, ক্যান্সেল করা দরকার ছিল, রিজেক্ট করা দরকার ছিল। কিন্তু সেটা
না করে তাকে আবার প্রমোশন দেওয়া হয়, তাকে অন্য কলেজে ট্রান্সফার করে দেওয়া হয়। অন্য কলেজে ট্রান্সফার করে দেওয়া মানে তাকে প্রমোশন দেওয়া। তাহলে এই সময়ে যে ক্রিমিনাল, তাকে তো অ্যারেস্ট করা হলো, কিন্তু এই ক্রিমিনালের পেছনে আরো অনেক ক্রিমিনাল রয়েছে আমরা জানি। একটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ, এই যে প্রোটেস্টটা এই কারণে চালিয়ে যেতে হবে আমাদেরকে, প্রোটেস্টটা বন্ধ করে এই কারণে যাবে না, এই হসপিটালকে ঘিরে আরো অন্যান্য অনেক ঘটনা রয়েছে ভাই। 2001 সালে ব্যারাকপুরে একজন ছেলে যে হসপিটালে পড়াশোনা করতো, সৌমিত্র বিশ্বাস, তাকেও কিন্তু আহ, আহ, মেরে ঝুলিয়ে দেওয়া হয়েছিল। তার বাবা মা কমপ্লেন করেছিল যে আমার ছেলে সুসাইড করেনি, কলকাতা পুলিশ বলেছিল সুসাইড করেছে, কিন্তু তার বাবা মার কমপ্লেন না, আমার ছেলে আমাকে ফোন করেছিল যে হসপিটালে ভালো কিছু চলছে না বাবা, এবং পরে কিছুদিন পরে আমার ছেলেকে ঝুলন্ত অবস্থা পাওয়া যায়। তার মানে ওই হসপিটালে 2001 সালে সৌমিত্র বিশ্বাস বলে একজন ছেলে কিন্তু মেরে ঝুলিয়ে দেওয়া হয়েছিল। সেটাও কিন্তু মার্ডার ছিল। তার সেটাও কিন্তু ধামাচাপা করে দেওয়া হয়েছিল। তারপরে 2003 সালে অরিজিৎ দত্ত বলে একজন সুসাইড করেছিল, তখনও সবাই অবাক ছিল যে কেন সে সুসাইড করলো, সুসাইডের কোনো কারণই খুঁজে পাওয়া যায়নি। 2006 সালে গৌতম পাল বলে একজন সুসাইড করেছে, তারও কোনো রিজন পাওয়া যায়নি। 2020 সালে পৌলমী সাহা সুসাইড করেছে, তারও কোনো রিজন পাওয়া যায়নি। এবং সবচেয়ে বড় ব্যাপার, 2001 সালে এই হসপিটালে কোন ভিডিওগ্রাফি শুট করা হতো, আশ্চর্যের বিষয়। ওই যে সৌমিত্র বিশ্বাস যে ছেলেটাকে ঝুলিয়ে দেওয়া হয়েছিল, সেই যখন আহ, তার বাবা যখন পুলিশের কাছ থেকে যখন বিচার পায় না, তখন সে কোর্টে যখন কেস করে এবং সিআইডি কেসটাকে যখন হ্যান্ডেল করে, এবং যখন ছাত্রদেরকে প্রশ্ন করে, ছাত্ররা সকলেই এবং বিভিন্ন যেখানে যারা থাকতো হসপিটালে, তারা এটাই জানিয়েছিল যে এই হসপিটালে একটা রুমে অন ভিডিও শুট করে, এখানে যারা কর্তৃপক্ষে, যারা উঁচু কর্তৃপক্ষে যেসব রয়েছে, মানে যারা একটা পাওয়ারফুল ব্যক্তি যারা রয়েছে হসপিটালে, তারা এখানে বিভিন্ন সোনাগাছি থেকে মহিলাদেরকে এনে এখানে পর্ন ভিডিও শুট করা হয় এবং তারা নিজের ওয়েবসাইটে তারা সেল করে। এবং কি হয়েছিল ওই এবং সবচেয়ে বড় দুঃখজনক বিষয় এবং লজ্জার বিষয়, যখন তারা সোনারগাছি থেকে কোনো মেয়ে পেত না, কোনো মহিলা যখন পেত না, তখন তারা এইখানে হসপিটালে যে ফ্রেশ যে লাশ আসতো আমাদের প্র্যাকটিক্যাল করার জন্য, সেই লাশগুলো তারা এই পর্নোগ্রাফিতে কাজে লাগাতো এবং ফেস তারা এডিটিং করে চেঞ্জ করে দিত। এবং এই হসপিটালের কিছু মহিলাদেরও কিন্তু কিছু ছবি, মানে কিছু নার্সদেরও কিন্তু ছবি এডিট করে ওই পর্নোগ্রাফিতে ইউজ করা হতো, যেটার শিকার হয়েছিলেন সৌমিত্র বিশ্বাস। সৌমিত্র বিশ্বাসের গার্লফ্রেন্ডের ফটোকে, বার্থডে ফটোকে ইউজ করা হয়েছিল বলে সৌমিত্র বিশ্বাস প্রোটেস্ট করেছিল সেই ছেলেটা তাদের বিরুদ্ধে। এবং তারা কি কিন্তু করে, তাকে পরে কিন্তু তাকে মেরে দেয়, তাকে মেরে কিন্তু ঝুলিয়ে দেয়। এই হসপিটালের হিস্ট্রিও খারাপ, এই হসপিটালের প্রিন্সিপালও করাপ্টেড, এই হসপিটালের যে মূল হত্যাকাত্য হয়ে উঠেছিল, যার নাম হচ্ছে সঞ্জয় রয়, তার হিস্ট্রিতে আমরা দেখতে পেলাম যে কতটা খারাপ। তার মানে বোঝা যাচ্ছে একটা ক্রাইম, যে এই যে ক্রাইমটা হলো, এই ক্রাইমটার এগেনস্টে আমাদেরকে প্রোটেস্ট চালিয়ে যেতে হবে, যাতে এরকম ক্রাইম ভবিষ্যতে না হয় শুধু। আর এই কলেজের তা শুধরানোর সাথে সাথে ভারতবর্ষে আরো অন্যান্য কলেজে যদি এরকম কাজ হচ্ছে, তাহলে সেখানেও যাতে বন্ধ হয়ে যায়। সুযোগ পেয়েছি এর ভিত্তিতে এই কলেজটাকে ঘিরে, কলেজের এই মৌমিতা দেবনাথের এই ঘটনাকে কেন্দ্র করে, যাতে আমরা গোটা ভারতের বিভিন্ন প্রান্তের কলেজকে আমরা সঠিক রাস্তায় নিয়ে আসতে পারি। কারণ হচ্ছে আমাদের বিভিন্ন, আমরা এই করাপশন এতটা বেড়ে গেছে আমাদের দেশে, যে আজকাল প্রিন্সিপালরা করাপ্টেড, পুলিশ করাপ্টেড, তাহলে ভাই মানে তাহলে কাজটা কে করবে দেশে, তাহলে উন্নতি কিভাবে হবে সেটা আমাদেরকে বুঝতে হবে। কারণ হচ্ছে এই সুযোগটা, এই সুযোগে যদি আমরা প্রোটেস্ট না করি, তবে হ্যাঁ প্রোটেস্ট হবে অ্যাজ এ ইন্ডিয়ান, কোনো পার্টির তরফ থেকে নয়। প্রোটেস্ট করুন অ্যাজ এ ইন্ডিয়ান, কোনো বিজেপির ফ্ল্যাগ নিয়ে নয়, টিএমসির ফ্ল্যাগ নিয়ে নয়, সিপিআইএম এর ফ্ল্যাগ নিয়ে নয়, ভারতের জাতীয় পতাকা আমাদের ন্যাশনাল ফ্ল্যাগ নিয়ে প্রোটেস্ট করুন, যাতে ভারতবর্ষের যে কোনো জায়গায় যে কোনো করাপশন দূর হয়ে যায়, কোথাও যেন মানে এরকম ঘটনা না ঘটে ভবিষ্যতের জন্য। ঠিক আছে, মৌমিতা দেবনাথ আমাদের বোনটি ফিরে আসবে না, কিন্তু তার আত্মার শান্তির জন্য, বা তার মা বাবা বা তার পরিবারের শান্তির জন্য, যাতে ভবিষ্যতে আরো অন্যান্য কলেজে হাজার হাজার ছেলে মেয়ে যারা পড়াশোনা করছে এই ডাক্তারি লাইনে, তাদের পরিবার যেন অন্তত পক্ষে শান্তি পেতে পারে, যেন শান্তিতে বাড়িতে থাকতে পারে, যেন তাদের জন্য ভরসা থাকে যে হ্যাঁ আমার ছেলে মেয়ের সাথে এরকম ঘটবে না। সেই কারণে আমাদের গোটা ভারতবর্ষী মিলে প্রোটেস্ট করি করাপশনের বিরুদ্ধে। প্রোটেস্ট আমাদের কোনো জাতির বিরুদ্ধে নয়, প্রোটেস্ট আমাদের কোনো পার্টির বিরুদ্ধে নয়, প্রোটেস্ট হবে আমাদের অন্যায়ের বিরুদ্ধে, করাপশনের বিরুদ্ধে। মনে রাখবেন, প্রোটেস্টকে কখনো রাজনীতির সঙ্গে যুক্ত করবেন না, তাহলে কিন্তু এই প্রোটেস্ট থাকবে না, তখন সেটা রাজনৈতিক ফায়দা চলে আসবে। আর সেই কাজটা আমাদেরকে একটু ভেবেচিন্তে করতে হবে।
কারণ আজকে যদি আমরা প্রোটেস্ট না করি, কালকে আবার ঘটবে, পরশু আবার ঘটবে, তারপর দিন আবার ঘটবে, এবং কিন্তু এই ঘটনা কিন্তু বারবার ঘটেই যাবে। এই ঘটনার সমাধান কিন্তু আসবে না। আর তার রেজাল্ট আমরা পেয়ে গেলাম যে এই কলেজে কিন্তু আগে থেকেই এরকম ঘটনা ঘটে আসছে, কিন্তু আগে প্রোটেস্ট হয়নি। আগে যদি যদি এই বিষয়গুলোকে একটু খুঁটিয়ে নেটিয়ে দেখা হতো, তাহলে আজকে এত বড় ঘটনা ঘটতো না। তাই হতে পারে যদি আজকে এই বিষয়টা যদি সঠিকভাবে সমাধান না হয়, এরকম বিষয়গুলো যদি বন্ধ না করা, তাহলে ভবিষ্যতে আরো মারাত্মক রকমের কিন্তু ঘটনা ঘটতে পারে আরো অন্যান্য কলেজগুলোতে। তাই সকলেই আসুন, জাতি, প্রথা, বর্ণ, ধর্ম নির্বিশেষে রাজনীতিকে ছুঁড়ে মারুন দেওয়ালে, এবং গোটা ভারতবাসী, সকল ইন্ডিয়ান এক হয়ে প্রোটেস্ট করি যেন এরকম অন্যায় আর না হয়। আর এই ঘটনার পেছনে আরো যারা জড়িয়ে আছে বা যারা জড়িত রয়েছে, তাদেরকেও যেন শাস্তি দেওয়া হয়, তাদেরকে টেনে বের করা হয়। জয় হিন্দ।